It's mine, Polly. I think he's taking more organs this time. Get inside, sir! পূর্ব লন্ডনের ঘন কুয়াশায় ঢাকা অন্ধকারে ক্লিভল্যান্ড স্ট্রিট থেকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে একের পর এক পতিতাদের দেহ, যাদের শরীর থেকে একটি বিশেষ অঙ্গ কেটে নেওয়া হচ্ছে। 1888 সালে সেই ভয়ঙ্কর ঘটনার পর 130 বছরেরও বেশি সময় কেটে গেছে। তখনকার স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ থেকে শুরু করে আজকের মডার্ন ডিটেকটিভ কেউ এই অপরাধীর আসল পরিচয় কোনোদিনও খুঁজে পায়নি। সে পুলিশকে চ্যালেঞ্জ করে শুধু রেখে গেছিল কয়েকটা চিঠি, যার মধ্যে ছিল ইতিহাসের সেই কুখ্যাত নাম জ্যাক দ্য রিপার। জ্যাক দ্য রিপার শুধু একজন খুনি নয়, সে ছিল আধুনিক মিডিয়ার তৈরি করা প্রথম সুপার ভিলেন। পুলিশকে দেওয়া তার চিঠির মধ্যে একটাই লেখা ছিল ফ্রম হেল, আর এই ভয়ঙ্কর রহস্যকে কেন্দ্র করে তৈরি হয় 2001 সালের মুভি ফ্রম হেল। সালটা 1888। লন্ডনের ওয়াটার চ্যাপেল ডিস্ট্রিক্টের ক্লিভল্যান্ড স্ট্রিটের একটি পতিতালয়ে কাজ করে মেরি কেলি নামের এক সুন্দর পতিতা। তার জীবন আর বাকি 5টা মানুষের মতো সহজ নয়, তাই মেরি ও তার 5 বন্ধুর জীবনটা ব্যতিক্রম নয়। তারা 6 জন প্রতিদিনের অসহ্য দারিদ্রতার মধ্যে কোনো রকমে বেঁচে আছে, তবুও তারা 6 জন একে অপরের হাত ছাড়ে না। এমনই একদিন অ্যান ক্রুক নামে তাদের এক বন্ধু পতিতালয়ের কাজ ছেড়ে অ্যালবার্ট নামের এক ধনী পেইন্টারকে বিয়ে করে এবং সদ্য তাদের একটি মেয়েও হয়েছে, নাম অ্যালিস। 3 জনের সংসার বেশ সুখে শান্তিতে চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন হোয়াইট চ্যাপেল পুলিশ অ্যালবার্টের বাড়িতে এসে অ্যানকে তুলে নিয়ে যায়, যে ঘটনার সাক্ষী থাকে মেরি ও তার বন্ধুরা। পুলিশ অ্যানকে থানায় এনে জেরা করতে শুরু করে। তারা জানতে চায় সে ও অ্যালবার্ট ছাড়া তাদের বিয়ের ব্যাপারে আর কেউ জানে কিনা। অ্যান প্রথমে উত্তর দিতে না চাইলেও পুলিশের জেরার মুখে সে ভেঙে পড়ে। রাত নামলে শহরের অন্ধকার গলিতে পতিতাদের কাজ শুরু হয়। মেরির বন্ধু মার্থা ক্লিভল্যান্ড গ্রাহকের আশায় ঘোরাঘুরি করছিল। তখনই হঠাৎ কেউ পিছন থেকে তার মুখ চেপে ধরে কিডন্যাপ করে তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। এখন মার্থার তদন্তের দায়িত্ব যায় পুলিশ ইন্সপেক্টর ফ্রেডরিক এবেললাইনের হাতে। সে এমনিতেই অত্যন্ত ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হলেও বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। শহরের বিভিন্ন বারে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে। আসলে 2 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা যায়, আর সেই শোক এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। এরই সাথে ফ্রেড মাঝের মধ্যেই অদ্ভুত দর্শন বা ভবিষ্যৎ দেখার মতো অনুভূতি হয়, যা হয়তো তদন্তে তাকে সাহায্যও করে, তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা সে আজ অবধি খুঁজে পায়নি। ফ্রেড তদন্তে নেমে জানতে পারে অপরাধী মার্থাকে শুধু নির্মমভাবে শেষ করেইনি, বরং সে তাকে শেষ করে দেওয়ার সাথে তার প্রাইভেট পার্ট কেটে নিয়েছে। ফ্রেড হত্যাকারীর এইরকম নৃশংসতা দেখে অবাক হয়ে যায়, যেন কারো দীর্ঘদিন ধরে মার্থার উপর চরম কোনো ক্ষোভ জন্মেছিল। ফ্রেড যাওয়ার পর তারা আলোচনা করে যে মার্থাকে শেষ করেছে সে হলো ম্যাকুইন নামের একজন লোক। সে মেরি ও তার বন্ধুদের থেকে সবসময় টাকা চায় এবং টাকা না পেলে তাদের শেষ করে দেওয়ার হুমকি দিত। ইদানিং হোয়াইট চ্যাপেলে তার দাপট আরও বেড়েছে। এইভাবেই প্রায় আরও বেশ কিছুদিন কেটে গেলে খবর আসলো আরেকটা ঘটনার। মার্থার পর শিকার হয়েছে মেরির আরেক বান্ধবী নিকলস। রাতে নিকলস যথারীতি তার কাজের জন্য রাস্তায় গ্রাহকের অপেক্ষা করতে থাকলে একজন ব্যক্তি তাকেও মার্থার মতোই নৃশংসভাবে শেষ করে দেওয়ার পর অন্ধকারময় নির্জন রাস্তায় নিয়ে এসে তার দেহ থেকে অতি নিখুঁতভাবে তার বিশেষ অঙ্গ কেটে নিয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পর একজন কনস্টেবল নিকলসের দেহ খুঁজে পেলে পুরো হোয়াইট চ্যাপেলে পড়ে যায় শোরগোল। পরের দিন ফ্রেড তার দেহ পরীক্ষা করতে শুরু করলে বুঝতে পারে নিকলসের পোশাক সম্পূর্ণ শুকনো, অথচ কাল রাতে এইখানে বৃষ্টি হয়েছিল, অর্থাৎ নিকলসকে এইখানে শেষ করা হয়নি। এমন সময় ফ্রেড নিকলসের পোশাক থেকে খুঁজে পায় আঙুর ফল। 1888 সালে লন্ডনে আঙুর ফল ছিল অভিজাতদের খাবার। কোনো সাধারণ মানুষের কাছে আঙুর ফল থাকা অসম্ভব, বিশেষ করে একজন পতিতার কাছে। ফরেন্সিক রিপোর্ট থেকে ফ্রেড জানতে পারে মার্থার মতোই নিকলসকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শেষ করা হয়েছে এবং তারপর শরীর থেকে সেই বিশেষ অঙ্গ কেটে নেওয়া হয়।
অর্থাৎ মার্থা ও নিকলসের হত্যাকারী একই ব্যক্তি, এবং সে কোনো সাধারণ অপরাধী নয়, বরং সে এমন একজন শিক্ষিত ব্যক্তি যার মানবদেহের গঠন সম্পর্কে গভীর জ্ঞান আছে, কারণ তাদের অঙ্গ কেটে নেওয়ার পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত এবং সার্জারি করার মতো সূক্ষ্ম। ফ্রেড অপরাধী সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশ চিফকে জানালে সে কোনো মতে বিশ্বাস করতে চায় না যে কোনো শিক্ষিত খ্রিস্টান ব্যক্তি এইরকম জঘন্য কাজ করতে পারে। তার মতে রিসেন্টলি হোয়াইট চ্যাপেলে এসে বসবাস করতে শুরু করেছে অনেক ধনী ইহুদি। কে বলতে পারে, হয়তো তাদের মধ্যেই কেউ এই ঘটনার পিছনে রয়েছে। পরের দিন সকালে নিকলসের শেষকৃত্যের সময় ফ্রেড ও সার্জেন্ট গডলি মেরি কেলির ও তার বান্ধবীদের সাথে দেখা করলে তারা বলে মার্থা ও নিকলসকে অন্য কেউ নয়, বরং শেষ করেছে ম্যাকুইন। তবে এই বিষয়ে তাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। এছাড়াও তারা এখন ভয়ে আছে, জানে না এরপর হয়তো তাদের মধ্যে কেউ আবার শিকার হতে পারে। তাই ফ্রেড তাদের ম্যাকুইনের বিরুদ্ধে সাক্ষী দিতে বললে তারা কেউ প্রাণের ভয়ে রাজি হয় না। রাতে মেরি ও তার বান্ধবীরা আলোচনা করার সময় অনুধাবন করতে পারে মৃত্যুর ঘটনা শুরু হয়েছিল অ্যানকে অপহরণ করার পর থেকেই। তারা জানেও না অ্যান এখন কোথায় আছে। তাই ওরা যদি সাংবাদিকদের এই ব্যাপারে জানায় তাহলে হতে পারে তারা মেরিদের সাহায্য করবে এবং পুলিশও তদন্তে আরও তৎপর হয়ে উঠবে খুনিকে দ্রুত খুঁজে পেতে। এমন সময় ম্যাকুইনের একজন লোক এসে সময় মতো টাকা না দিতে পারায় তাদের ঘর থেকে বের করে দিলে মেরির আরেক বান্ধবী অ্যানি চ্যাপম্যান নতুন গ্রাহকের জন্য ক্লিভল্যান্ড স্ট্রিটে অপেক্ষা করতে থাকে। তখনই ন্যাটলি নামের একজন ঘোড়ার গাড়িতে এসে অ্যানির সাথে দেখা করল। সে অ্যানিকে বলে যে তার মালিক এখানে পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তার মালিকের নাকি তাকে অনেক পছন্দ হয়েছে এবং আজ রাতে সে শুধুমাত্র তাকেই চায়। অ্যানি প্রথমে তার সাথে যেতে না চাইলে ন্যাটলি তাকে বলে যে তার মালিক তার জন্য উপহার হিসেবে এক গোছা আঙুর ও দামি পানীয় পাঠিয়েছে। ফলে ক্ষুধার্ত অ্যানি আঙুরের লোভে তার সাথে যেতে রাজি হয়ে যায়। আর পরের দিন মার্থা ও নিকলসের মতোই ক্লিভল্যান্ড স্ট্রিটে পাওয়া যায় অ্যানি চ্যাপম্যানের ক্ষতবিক্ষত দেহ। ফ্রেড তার দেহ পর্যবেক্ষণ করতে শুরু করল। সাথে ফ্রেড এইবারেও অ্যানির পোশাক থেকে আঙুর ফল খুঁজে পায়। অতঃপর ফ্রেড পুনরায় পুলিশ চিফের সাথে দেখা করে অ্যানির তদন্ত থেকে উঠে আসা সমস্ত তথ্য জানিয়ে বলে যে অপরাধীকে ধরতে হলে তার প্রয়োজন একজন সার্জেনের, কিন্তু চিফ তার অনুরোধ মানে না। তাই ফ্রেড চিফের অফিস থেকে বেরিয়ে সোজা চলে যায় রয়্যাল লন্ডন হসপিটালে একজন দক্ষ সার্জন ডাক্তার ফেরালের সাথে দেখা করতে। সে ফেরালের সাথে দেখা করে তার কেসে সাহায্য করার অনুরোধ করলে ফেরাল এতে রাজি হয় না, কারণ এই নিচু কাজের জন্য একজন শিক্ষিত সার্জনের ইনভলভ হওয়া মানেই সম্মানহানি। এমন সময় তার সাথে শহরের আরেক বিখ্যাত ও অভিজ্ঞ সার্জন, বলা যেতে পারে সরাসরি রাজপরিবার ও রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত সার্জন উইলিয়াম গালের সাথে দেখা হলে তাকে এই কেসের জন্য সাহায্য করতে রাজি হয়ে যায়। ফ্রেড তাকে প্রথমে 3 জনের ফরেন্সিক রিপোর্ট দেখালে জানায় সবার ক্ষেত্রে অপরাধী লিস্টন নামের এক বিশেষ প্রকার ছুরি ব্যবহার করেছে এবং সে অবশ্যই একজন ডানহাতি। তখনই ফ্রেড তাকে বডির পাশ থেকে আঙুর ফল পাওয়ার কথা জানালে উইলিয়াম নিশ্চিত হয় যে অপরাধী একজন উচ্চবিত্ত শিক্ষিত ব্যক্তি যার মেডিসিন সংক্রান্ত যথার্থ জ্ঞান আছে। রাতে ফ্রেড রেস্টুরেন্টে মেরি কেলির সাথে দেখা করলে সে এইবার ম্যাকুইনের সাক্ষী দিতে রাজি হয়। তার এখনো মনে হচ্ছে যে সব কাণ্ডের পিছনে তারই হাত আছে এবং সে আসল অপরাধী। তবে ফ্রেডের কাছে তার বিরুদ্ধে এখনো যথাযথ প্রমাণ নেই, তাই ওর বিরুদ্ধে সাক্ষী দিলেও তাতে কিছু প্রমাণ নাও হতে পারে। আর যদি সে দোষী প্রমাণিত না হয় তাহলে হয়তো মেরি কেলি ও তার বন্ধুদের জীবন সত্যি শেষ করে দেবে। তাই ফ্রেড তাকে এখনো প্রমাণের জন্য অপেক্ষা করতে বললে তখনই মেরি তাকে অ্যানের অপহরণের ব্যাপারে জানায়। সে বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার বেন তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তারা অ্যানের কোনো খোঁজ পায়নি, আর ঠিক এরপর থেকে শুরু হয় একের পর এক নির্মম কাণ্ড। ফ্রেড সন্দেহ করে যে অ্যানের অপহরণের সাথে নিশ্চয়ই এই কেসের কোনো না কোনো সংযোগ রয়েছে। তাই অ্যানের খোঁজ করতে ফ্রেড স্পেশাল ব্রাঞ্চের বেনের সাথে দেখা করতে যায়। তবে তার অফিসে বিনা পারমিশনে ঢোকা সম্ভব না, আর বেন তো কোনোদিন ফ্রেডের মতো একজন সাধারণ ইন্সপেক্টরকে তার সাথে দেখা করার অনুমতিও দেবে না। এই জন্য সে কাউকে না জানিয়ে লুকিয়ে বেনের অফিসে ঢুকে অ্যানের ফাইলের খোঁজ করতে থাকে। আর বেন ফিরে আসার আগে সে ফাইলটা খুঁজে পেয়ে গেলে জানতে পারে স্পেশাল ব্রাঞ্চ অ্যানকে লুকিয়ে রেখেছে একটা ওয়ার্ক হাউসে। পরের দিন ফ্রেড মেরিকে নিয়ে ওয়ার্ক হাউসে গেলে তারা অ্যানকে খুঁজে পায় ঠিকই, তবে তার অবস্থা প্রচণ্ড খারাপ।
সেখানে তার মস্তিষ্কের অপারেশন করে মানসিকভাবে অক্ষম বানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ডাক্তার তাকে পাগল ঘোষণা পর্যন্ত করেছে। সে নাকি সময়ের সাথে হিংস্র হয়ে ওঠে। তবে মেরি বুঝতে পারে এই সব কিছু মিথ্যে। সে হয়তো এমন কিছু জানে যার জন্য তাকে চুপ করাতে এই অপারেশন করা হয়েছে। মেরি ও ফ্রেড অ্যানের সাথে কথা বলে অ্যালবার্টের ব্যাপারে জানতে চাইলে অ্যান বদ্ধ উন্মাদের মতন বলতে থাকে যে অ্যালবার্ট হচ্ছে রানী ভিক্টোরিয়ার নাতি, অর্থাৎ একজন রাজপুত্র, এবং সেই হচ্ছে রাজরানী। এই কথা শুনে ফ্রেড সত্যি ভাবে সে পাগল হয়ে গেছে। কারণ বিষয়টা হলো অ্যালবার্ট একজন বিখ্যাত পেইন্টার, এমনকি সে মেরি ও তার বান্ধবীদের ছবিও এঁকেছে। তাই পাগলের কথায় পাত্তা না দিয়ে তারা ফিরে আসে। ফ্রেড মেরির কাছে অ্যানের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে মেরি বলে ওরা দুজন একটা ক্যাথলিক চার্চে বিয়ে করেছিল। তার বান্ধবীরা ছিল তাদের বিয়ের সাক্ষী এবং তারা বিয়ের পর বেশ সুখী ছিল। এদিকে জানতে পেরেছে অ্যানের অপহরণের পর থেকে অ্যালিসকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ফ্রেড মেরিকে কথা দেয় সে যেভাবেই হোক অ্যালিসকে খুঁজে বের করবে। আসলে এতদিন ধরে একসাথে সময় কাটিয়ে ফ্রেড মেরিকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। তাই এক সময় কেসটা তার কাছে ব্যক্তিগত লড়াই হয়ে দাঁড়ায়। একদিন সে মেরিকে ব্রিটিশ আর্ট গ্যালারিতে নিয়ে গেলে সেখানে মেরি রানী ভিক্টোরিয়ার সাথে অ্যালবার্টের পেন্টিং দেখতে পায়। এখন বিষয়টা হলো ব্রিটিশ আর্ট গ্যালারিতে শুধুমাত্র রানীর পরিবারের সদস্যদেরই ছবি থাকে, তাহলে অ্যালবার্টের ছবি এখানে কি করে এলো? তারা লক্ষ্য করে ছবির নিচে লেখা রয়েছে প্রিন্স এডওয়ার্ড অ্যালবার্ট ভিক্টর। অর্থাৎ অ্যান সত্যি বলছিল যে অ্যালবার্ট কোনো সাধারণ পেইন্টার ছিল না, সে ছিল রাজপুত্র। তাই অ্যালবার্টের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফ্রেড দেখা করে উইলিয়াম গালের সাথে। উইলিয়াম জানায় যে অ্যালবার্টের মহিলাদের প্রতি দুর্বলতা থাকলেও সে অপরাধী হতে পারে না, কারণ সে সিফিলিসে আক্রান্ত এবং এখন সে মৃত্যু পথযাত্রী। এই অবস্থায় তার পক্ষে এত নিখুঁতভাবে 3 জনকে শেষ করা অসম্ভব। অতঃপর ফ্রেড হোয়াইট চ্যাপেল পুলিশ স্টেশনে ফিরলে গটলি তাকে কিছু হুমকিমূলক চিঠি দেয়, যেগুলো তাকে সে খুনি পাঠিয়েছে, এবং সে নিজের পরিচয় দেয় জ্যাক দ্য রিপার নামে। সে ফ্রেডকে উদ্দেশ্য করে একটি উপহার পাঠিয়েছে, যা হলো 3 ভিকটিমের মধ্যে একজনের কিডনি। ফ্রেড বুঝতে পারে জ্যাক দ্য রিপার এইখানেই থামবে না, সে মেরি সহ তার বাকি 2 বান্ধবীকেও শেষ করতে চাইছে। তাই সে দ্রুত মেরি ও তার বান্ধবীদের রাতে একা বেরোতে মানা করে জ্যাক দ্য রিপারের থেকে সাবধানে থাকতে বলে চলে যায় স্পেশাল ব্রাঞ্চে বেনের পুরনো রেকর্ড খতিয়ে দেখতে। সে জানতে পারে স্পেশাল ব্রাঞ্চে যোগ দেওয়ার আগে বেন গ্রেনেডিয়ার গার্ডসের হয়ে কাজ করত এবং সেইখানে বিভিন্ন সার্জনের সাথে তার বন্ধুত্ব করে ওঠে। হতে পারে এইখান থেকে সে অস্ত্রোপচার সম্পর্কে অনেক কিছু জেনে থাকতে পারে। সে এই সব কিছু গডলিকে জানায় এবং আরও বলে যে প্রিন্স অ্যালবার্ট বিয়ে করেছিল একজন ক্যাথলিককে, তার চেয়েও বড় কথা একজন পতিতাকে। তারা প্রায় 2 বছর বিবাহিত ছিল এবং এখন তাদের একটি মেয়েও আছে যে ভবিষ্যতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। প্রিন্সের একজন পতিতাকে বিয়ে করা রাজপরিবারের জন্য অসম্মান ও লজ্জাজনক। তাই রাজপরিবারের নির্দেশে প্রথমে তারা অ্যানকে অপহরণ করে তাকে মানসিকভাবে অক্ষম বানিয়ে দেয় এবং এখন তাদের বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের সবাইকেও শেষ করতে শুরু করেছে। ফ্রেডের এই যুক্তি এই পর্যায়ে কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয়। ওদিকে বারণ করা সত্ত্বেও মেরির আরেক বন্ধু লিস বৃষ্টির মধ্যেই অন্ধকারে নিকটবর্তী বাড়ি যাওয়ার জন্য বেরোলে ঘোড়ার গাড়ি করে একজন এসে তার সামনে দাঁড়িয়ে আঙুর ফলের লোভ দেখায়, যেটা অন্য কেউ নয় বরং জ্যাক দ্য রিপার। তবে লিজ তা জানে না। সে জ্যাক দ্য রিপারের ফাঁদে পা দেয় ও তার জীবন অকালে শেষ হয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়ি না ফিরলে মেরির অন্য এক বন্ধু ক্যাথরিন তাকে খুঁজতে বেরোয় এবং সে হয় জ্যাক দ্য রিপারের পরবর্তী তথা 5ম শিকার। এখন শুধু বাকি মেরি কেলি। একই রাতে পরপর 2 জন সাক্ষীর শেষ হয়ে যাওয়ার ঘটনায় বেনের প্রতি ফ্রেডের সন্দেহ আরও জোরদার করে। সে জ্যাক দ্য রিপারকে প্রায় ধরেই ফেলেছিল, তবে তখনই একদল গোষ্ঠী তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয় এবং যাওয়ার আগে বলে এখনই তারা যদি ফ্রেডকে শেষ করে দেয় তবে এল্ডার ওয়ান খুশি হবে না, অর্থাৎ তাদের বস। তো আজ প্রথমবার পুলিশ চিফ ঘটনাস্থলে এলে দেখে ক্যাথরিনকে যেখানে শেষ করা হয়েছে তার পাশের দেওয়ালে জ্যাক দ্য রিপার লিখেছে এই ঘটনার সাথে ইহুদিদের কোনো সম্পর্ক না থাকলেও বারবার তাদেরই দায়ী করা হবে। পুলিশ চিফতে প্রথম থেকেই পুরো ঘটনার দায় ইহুদিদের উপরে চাপাতে চেয়েছিল, আর এখন এই লেখা তার ধারণাকে ভুল প্রমাণিত করতে পারে। তাই সে ফ্রেডকে নির্দেশ দেয় দেওয়াল থেকে লেখাটা মুছে দিতে। তবে ফ্রেড তার কথায় রাজি না হলে চিফ ফ্রেডকে সাময়িকভাবে সাসপেন্ড করে দেয়।
তবে কেস থেকে সাসপেন্ড হলেও সে জানে এরপরের ভিকটিম হতে চলেছে মেরি কেলি। সে তাকে বাঁচাতে বদ্ধপরিকর। তাই পরের দিন জ্যাক দ্য রিপারের পাঠানো চিঠিগুলো মেরিকে দিয়ে সোজা চলে যায় লাইব্রেরিতে এক বিশেষ গোষ্ঠী ফ্রিমেশন সম্পর্কে জানতে। আসলে ফ্রিমেশন ছিল এক গোপন ও ক্ষমতাশালী সংস্থা, যাদের মধ্যে সুনামধন্য ডাক্তার, পুলিশ অফিসার আর উচ্চবিত্ত লোকজন ছিল। তারা রাজ পরিবারের গোপন কেলেঙ্কারি লুকিয়ে রাখতে একসঙ্গে কাজ করত। সে ফ্রিমেশনদের সম্পর্কে পড়ে বুঝতে পারে তাদের গোষ্ঠীর একটি বিশেষ প্রতীক আছে, যা সে বারবার ভিকটিমদের শরীরে বা তাদের আশেপাশে দেখেছে। সে বুঝতে পারে 5টা ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্রিমেশন জড়িয়ে আছে। সে এই বিষয়ে আলোচনা করতে দেখা করে উইলিয়ামের সাথে। তবে তার বাড়িতে যাওয়ার সময় ফ্রেড লক্ষ্য করে বেন অনেকক্ষণ ধরেই তার গতিবিধির উপরে নজর রাখছে। তবে সে তাকে উপেক্ষা করে উইলিয়ামের সাথে দেখা করে বলে অ্যানির পায়ের নিচে রাখা দুটো কয়েন বা তাদের দেহগুলোকে যেইভাবে সাজানো হয়েছে তা ঠিক ফ্রিমেশনসদের প্রতীকের মতো। এছাড়াও এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিল একজন ইহুদি, হিরাম আভিভ। তাকে তার গোষ্ঠীর কিছু বিশ্বাসঘাতক শেষ করেছিল এবং পরে তাদেরকে ঠিক যেভাবে শেষ করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে জ্যাক দ্য রিপারও প্রত্যেক পতিতাকে একইভাবে শেষ করছে। অর্থাৎ জ্যাক দ্য রিপার একজন ফ্রিমেশন গোষ্ঠীর সদস্য, যে তার কর্তব্য পালন করে বিশ্বাসঘাতকদের শাস্তি দিচ্ছে। আর সেই ম্যাশন আর অন্য কেউ নয়, বরং স্বয়ং সার্জেন্ট উইলিয়াম গার্ল। কারণ সে ছিল রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত সার্জন, বলা যেতে পারে রানীর সব থেকে কাছের ও বিশ্বস্ত লোক। তাই রানী ভিক্টোরিয়া তাকে নির্দেশ দেয় সেই সব সাক্ষীদের মেরে ফেলতে যারা প্রিন্স অ্যালবার্ট ও অ্যান কুকের বিয়ের কথা জানত। তবে মেরি কেলি এখনো ভিজে আছে এবং ফ্রেড কথা দেয় সে যেভাবেই হোক তাকে উইলিয়ামের হাত থেকে রক্ষা করবে। হঠাৎ উইলিয়াম ফ্রেডের কথা শুনে ঠান্ডা গলায় বলে, একদিন ইতিহাসের সবাই উইলিয়ামকে 20 শতাব্দীর জন্মদাতা হিসেবে মনে রাখবে। এখন উইলিয়ামের চোখে অনুশোচনা তো দূর, বরং ফুটে উঠছে এক অদ্ভুত নিষ্ঠুরতা। রাগে ফ্রেড তার দিকে বন্দুক তুলে বলে সে কখনোই 20 শতাব্দী দেখতেই পাবে না। তবে ফ্রেড উইলিয়ামকে গুলি করার আগেই আরেক মেশন বেন এসে পিছন থেকে তার উপরে হামলা করে তাকে অজ্ঞান করে দিলে উইলিয়াম বেরিয়ে যায় তার অন্তিম শিকার অর্থাৎ মেরি কেলিকে শেষ করতে। এদিকে ডাক্তার ফ্রেডেল ও বেন মিলে ফ্রেডকেও শেষ করার চেষ্টা করে। তবে সে পাল্টা লড়াই করে এবং এক পর্যায়ে ঘোড়ার গাড়ি উল্টে বেনকে শেষ করে ডাক্তার ফ্রেডেলকে অজ্ঞান করে দেয়। ফ্রেড 2 মেশনের হাত থেকে কোনোক্রমে বেঁচে ছুটে যায় তার ভালোবাসা মেরি কেলিকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জ্যাক দ্য রিপার ইতিমধ্যে মেরিকে শেষ করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সে মেরির মৃতদেহ দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। তবে তখনই ফ্রেডের নজর পড়ে মৃতদেহের চুলের দিকে। সে লাল চুলের বদলে কালো চুলের গোছা দেখে বুঝতে পারে উইলিয়াম আসলে মেরিকে শেষ করতে পারেনি, বরং সে মেরি ভেবে শেষ করেছে তার রুমমেট অ্যাটাকে। সে বুঝতে পারে মেরি নিশ্চয়ই টের পেয়েছিল যে তার কাছে আর বেশি সময় নেই, তাই সে আগে থেকেই হোয়াইট চ্যাপেল ছেড়ে পালিয়েছিল। হয়তো সে গোপনে ফ্রেডের জন্য কোনো চিঠিও লিখে গেছে। তাই সে হোয়াইট চ্যাপেলের 10 বেলস ট্যাভার্নে গেলে সে সত্যি মেরির লেখা একটা চিঠি খুঁজে পায়। ফ্রেড চিঠি পড়ে বুঝতে পারে মেরি অ্যানের সন্তান অ্যালিসকে অনাথ আশ্রম থেকে নিয়ে চলে গেছে তাদের গ্রামের বাড়ি আয়ারল্যান্ডে। সে চায় ফ্রেডও যেন সেখানে চলে আসে, এই জন্য সে তার ঠিকানাও চিঠিতে লিখে যায়। কিন্তু সে মেরিকে বাঁচানোর জন্য হোয়াইট চ্যাপেলেই থেকে যাবার সিদ্ধান্ত নিল, কারণ ম্যাসনরা তার উপর সব সময় নজর রাখছে এবং তারা যদি একবার জানতে পারে যে মেরি এখনো বেঁচে, তাহলে তারা আয়ারল্যান্ডে গিয়েও তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। তাই সে মেরির চিঠি পুড়িয়ে ফেলে, কারণ ফ্রেড জানে এই মুহূর্তে তাদের স্বাভাবিক জীবনে ফেরা আর কোনোদিনই সম্ভব নয়। ওইদিকে উইলিয়ামের আচরণ ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু রাজপরিবার আর ফ্রিমেসনদের কেলেঙ্কারি চাপা দিতে রানী ভিক্টোরিয়া তাকে প্রকাশ্যে শাস্তি না দিয়ে অ্যানের মতোই অপারেশন করে দেওয়ার নির্দেশ দেয়। অপারেশনের আগে অবধি উইলিয়াম নিজেকে মানুষের ঊর্ধ্বে ভাবত, তার কোনো অনুশোচনা ছিল না, কিন্তু অন্তিম সময় সেও অ্যানের মতো মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, এই ঘটনার কিছুদিন পর কাকতালীয়ভাবে সার্জেন্ট গডলি ফ্রেডকে মৃত অবস্থায় খুঁজে পায়। আফিমের অতিরিক্ত নেশায় তার মৃত্যু হয়েছে। শোকে ভেঙে পড়া গডলি তার চোখের উপর দুটো মুদ্রা রেখে ধীরে ধীরে বলে ওঠে, গুড নাইট সুইট প্রিন্স। এই ঘটনার পর কয়েক বছর কেটে যায়। মেরি এখন শান্তিপূর্ণভাবে অ্যালিসকে দত্তক নিয়ে আয়ারল্যান্ডের সমুদ্রের ধারে ছোট্ট একটা কটেজে জীবন কাটাচ্ছে। আর এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি ফ্রম হেল।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার সাথে সরাসরি কথা বলতে হলে চলে আসো ইনস্টা এবং ফেসবুকে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল।